অধ্যায় ৭২ উৎপাদনক্ষম হও। মানব জাতির বৌদ্ধিক বিকাশের আবির্ভাবকাল খ্রিস্টপূর্ব ৫০০০। ক্রমশ কৃষিকাজ, গৃহ নির্মাণসহ প্রভৃতি শেখে। বিস্তর পরিশ্রম সকল যুগের বাধা অতিক্রমে মানুষকে সাহায্য করেছে চারদিকে এতরকম নিরাপত্তা আর সুখের উপকরণের ছড়াছড়ি সৃষ্টিতে। কঠোর সংগ্রাম, যন্ত্রণাভোগ, বীরত্বপূর্ণ প্রচেষ্টা আর ধৈর্যশীল পরিশ্রমের ফলেই সম্ভব হয়েছে আজকের সভ্যতার উন্মেষ। ব্যক্তির যোগ্যতা, বীরত্ব, মেধা, পৌরুষ সমাজের সম্পদ। সম্পত্তি মানুষের শ্রমের অতিরিক্ত কিছু নয়, বরং শ্রমই হল সেই সম্পত্তি যা থেকে অন্য সকল সম্পদ সৃষ্টি হয়। শ্রম মানুষকে করে বিকশিত। শ্রম প্রথা উৎপাদনের সহস্রমুখী বিকাশ ঘটায়। পরিবার, মিত্রতা, সহানুভূতি, প্রেম, মিলিত ধারণা, একতা সম্বন্ধীয় ধারণা, যোজনা ও পরিবর্তন করার মতো ধারণায় উদ্বুদ্ধ হলে বিশ্বপ্রেমে মানুষ আনন্দ সহকারে পরিশ্রম করে সমাজের অপব্যয় হ্রাস করে যৌথ ভাণ্ডারে সকল জমা করবে। উৎপাদনের বিশাল এক অংশ পৃথক করে রেখে অন্যত্র ভর্তুকি দিয়ে ভ্রাতৃত্বপূর্ণ সৌহার্দ্য তথা মানুষের দৈহিক, মানসিক ও আচরণগত বিকাশের উপায়সমূহ সহজলভ্য হবে। উৎপাদকেরা এক স্থানে জমা করার জন্য নিজেদের শ্রম দিয়ে থাকে। উৎপাদন ও বিপণন সংগঠন সুসংহত আর তত্ত্বাবধায়ক দক্ষ, অর্থাৎ কোনো বস্তু কি পরিমাণে কেমন করে উৎপন্ন করতে হবে, তাহলে সকলে নিজ নিজ উৎপাদন সার্বজনীন ভাণ্ডারে জমা রেখে সেখান থেকে নিজ প্রয়োজন মতো জিনিস ইউনিট হিসেবে পেতে সকল উৎপাদনের জন্য সুযোগ সৃষ্টি করে দেয়। উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সামঞ্জস্য সাধন করে দূর ও নিকটের তারতম্য দূর করে এবং যৌথ উৎপাদনে সকলের শ্রমের জন্য দায়িত্ব ও কর্তব্য বৃদ্ধি করতে পারলে সামাজিক উন্নয়নের সাথে সাথে দারিদ্রতা দূর করা সম্ভব। সমাজ বিকাশের মূলগত প্রেরণা উৎপাদন প্রক্রিয়ার বিকাশ। এখানে সমাজের বিক্ষিপ্ত শক্তি কেন্দ্রীভূত হয়। বিক্ষিপ্ত বস্তু মাত্রই কেন্দ্রীভূত ও সংগঠিত হলে তার শক্তি বেড়ে যায়। জীবন উপযোগী বস্তুসমূহের উৎপাদন শক্তির উপর নির্ভর করে সমাজের সকল পরিবর্তন। উৎপাদন শক্তি শুধু সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় ক্ষেত্রের পরিবর্তনই নয়, মনোজগৎ তথা চিন্তাধারার ক্ষেত্রেও পরিবর্তন অবশ্যম্ভাবী করে তোলে। এতে সমাজের রূপ ও গুণের পরিবর্তন ঘটে। উৎপাদন যন্ত্র ও উৎপাদন শক্তি সবচেয়ে বড় শক্তি। উৎপাদন ক্ষমতা বাড়াতে হলে কারিগরি ক্ষেত্রে শ্রম শক্তিকে সেই অনুপাতে দক্ষ, যোগ্য, প্রশিক্ষিত করে তুলতে হবে। নির্দিষ্ট অনুসন্ধানে ব্রতী হতে হবে, যা একান্ত ঐক্যবদ্ধ প্রয়াস গড়ে তুলবে। সংসারে যেখান হতে ইতিহাস শুরু হয় তার অনেক পরের অধ্যায় হতে লিখিত হয়ে থাকে। সব ইতিহাসই বাহিরের দিকে অন্য নিয়ে যুদ্ধ, আর ভেতরের দিকে তত্ত্ব নিয়ে যুদ্ধ। ইতিহাস হল অসংখ্য জীবনীর নির্যাস। যুদ্ধ, ব্যবসা বাণিজ্য, কৃষিকার্য জাতির জন্য ঐশ্বর্য সংগ্রহের তিনটি পন্থা। মানুষের প্রাথমিক ইতিহাস হচ্ছে আহরণ অর্থনীতির ইতিহাস। এরপর থেকেই শুরু হয় উৎপাদন। এ পরিক্রমায় পুঁজিবাদী সমাজে ভোগবাদী সংস্কৃতি বিকশিত হয়। উৎপাদন হচ্ছে ভোগের উদ্দেশ্যে রূপান্তর করা। সমাজ এগিয়ে চলেছে সভ্যতার পানে। আদিম দাস সামন্ত সমাজতন্ত্র থেকে পুঁজিবাদে গড়ে উঠেছে প্রথা, প্রতিষ্ঠান, মূল্যবোধ চেতনা
আধুনিকীকরণ হচ্ছে পশ্চাতের দেশগুলিকে অনুসরণ করা, যেমন পুঁজি, প্রযুক্তি, নবায়ন, জ্ঞান, দক্ষতা ও সংস্কৃতি। ঋণ গ্রহণ, শিল্প স্থাপন, নগর সৃষ্টি, কৃষিতে উচ্চ ফলনশীল প্রযুক্তি গ্রহণ, সমাজের জীবন প্রক্রিয়া মানুষের বিভিন্ন প্রকারের শ্রম প্রযুক্ত উৎপাদনের উপর প্রতিষ্ঠিত। উন্নততর যানবাহন ও বিপণন ব্যবস্থায় বিক্রয়ের সময় হ্রাস পায় এবং শ্রমের উৎপাদনী শক্তি বৃদ্ধির জন্য উৎপাদনের সময় কমে, ফলে শিল্পোন্নয়ন ঘটে। শিল্প উন্নয়নের সঙ্গে সঙ্গে পুঁজির মোট পরিমাণ বৃদ্ধি পায় এবং পরিবর্তমান পুঁজির আপেক্ষিক হ্রাসের জন্য মুনাফার হার কমে যায়। মোট পুঁজি ও এর অপরিবর্তমান অংশ যে হারে বৃদ্ধি পায়, পরিবর্তমান পুঁজি বা শ্রম শক্তি সে অনুপাতে বাড়তে পারে না। ফলে অধিক পুঁজি খাটানোর মুনাফার পরিমাণ এবং আপেক্ষিক অতিরিক্ত জনসংখ্যার সৃষ্টি হয় বটে, তবে সে অনুপাতে মুনাফার হার কমে। অতিরিক্ত জনসংখ্যা ভাসমান আকারে পূর্ণ নিষ্ক্রিয়, বেকার অর্থ বেকার ইত্যকার আকারে অবস্থিত। সমাজবিত্ত পুঁজি বর্ধন ও বিস্তৃতির সাথে সাথে অতিরিক্ত জনসংখ্যাও বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলকভাবে যদি না জন্ম নিরোধকরণ করা হয়, মুনাফার হার কমলে পুঁজির আয়তন বৃদ্ধি এবং ছোট ছোট পুঁজিপতিদের ধ্বংস দ্বারা পুঁজির কেন্দ্রীভূতি বৃদ্ধি পায়। মুনাফার হার কমার সঙ্গে সঙ্গে বহুল উৎপাদন, বহুল পুঁজি ক্রয় শক্তি হ্রাস, অতিরিক্ত জনসংখ্যা সঞ্চয়, সংকট, দালাল বৃত্তিসহ বহুবিধ সামাজিক ঘটনা আত্মপ্রকাশ করে। পুঁজির প্রাচুর্য এক সময়ে অনুৎপাদন খাতে খাটতে শুরু করে, যেমন ফটকা, দালালি, ফড়িয়া ইত্যাদি বেকার পুঁজির ফসল। এই অকর্মণ্য পুঁজির পরিমাণ নির্ধারণ করে প্রতিযোগিতামূলক সংঘর্ষ। পুঁজির সঞ্চয়ের সাথে সংশ্লিষ্ট মুনাফা হারের হ্রাস হতেই প্রতিযোগিতার সৃষ্টি। উৎপাদনের প্রসারণ ও সংকোচন নির্ভর করে মোট পুঁজির সাথে মুনাফার হারের অনুপাতে। দ্রব্যের বাজার দর না থাকলে অপরিবর্তমান পুঁজি, পরিবর্তমান পুঁজিসহ উদ্বৃত্ত মূল্য কোনো কিছুই লাভ সম্ভব নয়। উৎপাদন নির্ভর করে সমাজের উৎপাদন শক্তির উপরে, কিন্তু বাজারে বিক্রয় নির্ভর করে বিভিন্ন রূপ উৎপাদনের আনুপাতিক সম্বন্ধ এবং সমাজের খাদন শক্তির উপর। পুঁজিতন্ত্রের ধর্ম হল উৎপাদন শক্তিগুলিকে চরমভাবে বিকশিত করা। খাদ্যাভাবের কারণে জীবিকার অভাবে যখন কাজ চাইলেও কাজ জোটে না, কেউ কাজ দেয় না, কাজের অভাব ঘটে, তখন ভিক্ষাবৃত্তির অপমান আর দুর্বিষহ দারিদ্র্যের সাথে যোগ দেয় লাম্পট্য, অপচয়, উচ্ছৃঙ্খলতা তথা সর্বপ্রকার সমাজ বিরোধী কার্যকলাপের মাত্রাধিক্য। অতিরিক্ত জনসংখ্যার অলসদের আলস্যে না রেখে কৃষি, চাষাবাদ, শিল্প স্থাপনে পরিশ্রমের মাধ্যমে লাভজনক সময় ব্যয় করাতে ভবঘুরে নিষ্কর্মা বেকার হ্রাসে দারিদ্রতাও হ্রাস পাবে। দেশের যুব সমাজকে কচি বয়স থেকে ধীরে ধীরে পঙ্কে ভ্রষ্টাচারে ও পাপের পরিবেশে ডুবে যাওয়া থেকে রাষ্ট্রকেই পরিত্রাণের ব্যবস্থা করতে হবে। জাতীয় উন্নতি ও সম্পদ একটি গাছের ন্যায়। কৃষি তার মূল, শিল্প তার শাখা এবং বাণিজ্য তার পাতা। মূলে ক্ষত দেখা দিলে পাতা ঝরে যায়, শাখা ভেঙে পড়ে এবং গাছ মরে যায়। যে সমাজ দুর্ভিক্ষ চায় না, যুদ্ধ চায় না, সে সমাজের তৃতীয় পন্থা জন্মশাসন। পল্লী জনতার আয় বৃদ্ধি
পায়নি, অথচ খাদ্যদ্রব্য সহ জীবন ধারণের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধি পেয়েছে। দরিদ্র, কর্মহীন, মানবেতর জীবন যাপনকারীদের মৌলিক চাহিদার সংস্থানে কিছুই করা হচ্ছে না। দারিদ্ররা যদি অবাধ মুক্ত সমাজ থেকে কোনো উপকার না পায়, তবে এ সমাজে যে কয়জন ধনী আছে তারাও রক্ষা পাবে না, যার ফল দেখা যায় নিম্নমানের অবকাঠামো, অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং জনসংখ্যার ঘনত্বে। অবকাঠামো, কৃষি এবং মানব সম্পদ উন্নয়নে যথাযথ মনোযোগ দিয়ে একে অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে হবে। অর্থনৈতিক উন্নতির জন্য দক্ষতা এবং প্রযুক্তি আমদানি প্রয়োজন। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিলম্বিতকরণ। আমলাতন্ত্রের ফলে ফিতার দৌরাত্ম্য, সমস্যা সমাধানে পর্যাপ্ত দায়িত্বশীলতার অভাব, রাজনৈতিক অস্থিরতা, কলুষিত পরিবেশে নৈতিক শক্তির অধঃপতন, ন্যায় বিচারের অভাব ও অপরাধ বৃদ্ধি ইত্যাদি অর্থনৈতিক অগ্রগতির প্রতিবন্ধকতা। সরকার ও এনজিওদের যৌথ সমন্বয়ে 2 থেকে 5 বছরের মধ্যে এ জাতীয় সমস্যার মূলোৎপাটন সম্ভব। বাধ্যতামূলক কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্রতা বিমোচন করে ভয়াবহ রকমের ধনী হওয়া সম্ভব। অর্থনৈতিক উন্নতি করতে হলে সমষ্টির উন্নতির প্রয়োজন অবশ্যম্ভাবী। ভূমিজাত ও জলাশয়ে উৎপাদন বৃদ্ধির জন্য বৈজ্ঞানিক পদ্ধতির বিকাশ ঘটাতে হবে। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য বিনষ্ট হলেই বেকারত্ব, দারিদ্র্য ও ব্যাধির প্রাদুর্ভাব ঘটে। কৃষি উৎপাদন উদ্বৃত্ত সৃষ্টি হওয়ার ফলে নতুন নতুন পেশার সৃষ্টি হয়। অর্থনৈতিক উন্নয়নের জন্য বিজ্ঞানসম্মত শিল্প উৎপাদন প্রয়োজন। শিল্প উৎপাদন হ্রাস প্রাপ্তিতে ব্যবসা বাণিজ্যের ব্যাপকতা কমে আসতে থাকে। নিশ্চল অর্থনীতির ফলে এক প্রকার সমান্তরতন্ত্রের সৃষ্টি হয়। গ্রামীণ শ্রমজীবীরা সহজেই শোষণের শিকার হচ্ছে। শ্রমজীবীদের উপর থেকে চাপ রোধ করে শ্রমিক শ্রেণীর শ্রমের যথাযথ মূল্যায়ন ব্যতীত সমাজের ভারসাম্য সৃষ্টি হতে পারে না। মাথাপিছু শ্রমিকের উৎপাদন বৃদ্ধি সকলের মঙ্গল বয়ে আনে। উৎপাদন ও বণ্টন ব্যবস্থায় সামাজিক মালিকানা ও নিয়ন্ত্রণ প্রয়োজন। প্রাকৃতিক, মানব ও পুঁজি সম্পদের উপর উৎপাদন নির্ভরশীল। সমাজের ক্রমোন্নতির জন্য প্রয়োজন সঞ্চয় ও পুঁজি গঠন। শিল্প সম্পর্কে ক্ষুদ্র শিল্পের সাথে যন্ত্র শিল্পের মাধ্যমে বৃহৎ উৎপাদন চালুকরণ। শিল্পের মুনাফার 1/4 শ্রমিক ও পরিচালকের মধ্যে বণ্টন। মুনাফার 1/4 নতুন বিনিয়োগের জন্য বাধ্যতামূলক সঞ্চয়। শিল্পে কোনো অবস্থায় ধর্মঘট, লেআউট সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। মধ্যাহ্ন ভোজের পূর্বে ও পরে 3 ঘন্টা করে মোট 6 ঘন্টা দৈনিক শ্রম সময়। শ্রমিকের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার বিবেচনায় দৈনিক 6 ঘন্টা করে 4 স্তরের কর্মদিবস। শ্রমিকের জীবন মান বিবেচনায় অসুস্থতা, বার্ধক্য, দুর্ঘটনাজনিত ভাতা, অবসর ভাতা, বীমা, প্রসূতি কল্যাণ ব্যবস্থা, শিশুদের জন্য ক্রেশে নিশ্চিতকরণ। কৃষি সম্পর্কে সমবায়ের মাধ্যমে সহজ শর্তে ঋণ প্রদান। সরল সুদ ও চক্রবৃদ্ধির সুদের উচ্চ হার নির্ধারণ এবং মহাজনী নিয়ন্ত্রণ। ঘাস জমি ও জলাশয় সহ পতিত এবং আবাদি সকল ভূমি ও জলাশয় আনুপাতিক ভিত্তিতে প্রান্তিক কৃষকের মাধ্যমে সর্বোচ্চ উৎপাদন এবং উর্বরতা নিশ্চিতকরণ। পরিবার সম্পর্কে সকলের জন্য শিক্ষা, নারী পুরুষ সম অধিকার। এক পরিবার এক সন্তান বাধ্যতামূলক। সমোপযোগী কর্মসূচি গ্রহণ করতে হবে।
প্রচলিত ব্যবস্থা ও পরিবেশ সম্পর্কে তীব্র অসন্তোষ এবং মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষার মনস্তাত্ত্বিক বিচারে উন্নত আর্থ সামাজিক ব্যবস্থা সর্বোচ্চ সুখ আনতে পারে, যা মনুষ্যত্বের চরম বিকাশ ঘটাবে, চরিত্র গঠনে সাহায্য করবে, সমষ্টিগত মানুষের আদর্শকে বাস্তবে পরিণত করবে। ধর্ম, দর্শন ও সাহিত্যে বহু পূর্ব হতেই এর উপর আলোক সম্পাত করা হয়েছে, কিন্তু অদ্যাবধি বাস্তবায়িত হয়নি। এক্ষেত্রে সভ্য দেশগুলির প্রয়াস চিত্তাকর্ষক বটে। দুর্নীতিমুক্ত সমাজের প্রশাসন, রাজনীতি এবং সামাজিক মূল্যবোধের প্রতিফলন ঘটে ব্যক্তির সামাজিক মূল্যবোধের উপর। সামাজিক ও রাজনৈতিক আদর্শ মানুষকে কর্মে উদ্যম ও প্রেরণা যোগায়। পুরুষ, মহিলা, শিশু, কিশোর শ্রেণী সংগঠন প্রয়োজন। পুরুষ, নারী, শিশু, কিশোর, স্বেচ্ছাসেবক দল সামরিক সামাজিক চরিত্রে পরিচালিত করে। রাজনৈতিক ও জাতীয় ভিত্তিতে জনগণকে সংগঠিত করে মুক্তি আনতে হবে। বিভিন্ন মিডিয়া তারকা, রাজনৈতিক, ধর্মীয় ও বিভিন্ন সাংগঠনিক নেতৃবৃন্দের সহযোগিতার প্রচার ও সম্প্রসারণ করতে হবে। শ্রমিক তার মানসিক ও কায়িক ক্ষমতা ব্যবহার মূল্য প্রস্তুত করতে প্রয়োগ করে থাকে। এই ক্ষমতাকে বলা হয় শ্রম শক্তি। উৎপাদনের যন্ত্রপাতি ও কাঁচামাল এবং সকল রকমের গ্রাসাচ্ছাদনের উপকরণের মালিক পুঁজিপতি। বাজারে শ্রম শক্তি পণ্যের বিক্রয়কারী শ্রমিকের শ্রম ক্রয়ের মধ্য দিয়েই পুঁজিতন্ত্রের প্রচলন। মালিক ও শ্রমিকের ভেতরকার প্রভেদ প্রাকৃতিক নয়, সামাজিক। ঐতিহাসিক পরিণতি ও বিকাশ হতে এ অবস্থাটির সৃষ্টি। জীবন ধারণ এবং ভরণ পোষণের জন্য আবশ্যক হয় একটি বিশেষ পরিমাণের গ্রাহ্যাদের উপযোগী উপকরণ। এই উপকরণের মূল্যই হল শ্রম শক্তির মূল্য। এই উপকরণের মাত্রা এক এক দেশে এক এক রকম। সামাজিক কারণে এই মাত্রার তারতম্য হয় অনেকখানি। প্রথম বিশ্বের লোকের স্বাচ্ছন্দ্যের মাত্রা তৃতীয় বিশ্বের লোকদের অপেক্ষা বেশি, সুতরাং শ্রম শক্তির মূল্য সেখানে অধিক। শ্রমের বিষয়গুলি প্রকৃতি হতে মানুষ সংগ্রহ করে। সকল কাঁচামালই শ্রমের বিষয়, কিন্তু সকল শ্রমের বিষয় কাঁচামাল নয়। তবে কাঁচামাল হতে পারে যদি মাত্র একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে ইহা যায়। উৎপাদনের যন্ত্রপাতি শ্রমিকের শ্রম এবং শ্রমের বিষয়ের ভেতরে মধ্যস্থতা করে। কতগুলি বস্তুর যান্ত্রিক, ভৌতিক ও রাসায়নিক ধর্মকে সে প্রয়োগ করে অপর কতগুলি বস্তুকে আয়ত্ত করার জন্য। তাই শ্রমের বিষয়ের পূর্বে মানুষের উৎপাদনের যন্ত্রপাতিকে হাত করে। শ্রমের পরিমাণ নিরূপিত হয় শ্রমের সময় দ্বারা। উৎপাদন শক্তির হ্রাস বৃদ্ধি নিরূপিত হয় শ্রমিকের গড়পড়তা দক্ষতা, বিজ্ঞানের উৎকর্ষ ও প্রয়োগ, উৎপাদন ব্যবস্থার সংগঠন, যন্ত্রপাতির প্রয়াস ও এদের কার্যকারিতা, প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশ, বিশেষ কারণ ইত্যাদির দ্বারা। উৎপাদন শক্তি হ্রাস হলে শ্রম সময়ের প্রয়োজন হয় বেশি, সুতরাং দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়। শ্রমের চাহিদা ও যোগান দ্বারা শ্রমের বাজার দর নিরূপিত হয়। উৎপাদন পুঁজিতান্ত্রিক হলে পুনরুৎপাদনও পুঁজিতান্ত্রিক হবে। উৎপাদিত মূল্যের একটি নির্দিষ্ট অংশকে নিরন্তর উৎপাদনের উপকরণ ধার্য করা হলে ক্রমিক উৎপাদন সম্ভব। শ্রমিকের পূর্ব সপ্তাহের শ্রম দ্বারা উৎপাদিত মূল্য হতে চলতি সপ্তাহে তাকে পারিশ্রমিক দেওয়া হয়। পুঁজিপতি মুদ্রার মজুরি দিয়া থাকে। মুদ্রা শ্রমিকের উৎপাদিত দ্রব্যাদিরই পরিবর্তিত রূপ। শ্রমিক শুধু উদ্বৃত্ত মূল্য তথা মুনাফায় উৎপাদন করে তা নয়, যে মূল্য দ্বারা তার মজুরি দেওয়া হবে তাও তাকে পূর্বে উৎপাদন করতে হয়। শ্রমিকের ততক্ষণই চাকরি থাকে যতক্ষণ সে পুনরুৎপাদন করতে পারে। পুঁজিতান্ত্রিক উৎপাদনের মূল হচ্ছে শ্রম শক্তির মালিক শ্রম উৎপাদিত পণ্য এবং উৎপাদনের উপকরণাদি হতে বিচ্ছিন্ন করে রাখা।
উদ্বৃত্ত মূল্যকে ভোগে ব্যয় না করে তাকে পুঁজিতে পরিণত করে যদি উৎপাদনে খাটানো হলে তাকে বলে পুঁজির সঞ্চয়। পুঁজির সঞ্চয়ে পুঁজির পরিবর্ধন এবং উৎপাদনের আকার বৃদ্ধি পায়। কাজ, ঘুম, পরিচ্ছন্নতা ও খাবার বাদে অবশিষ্ট সময়টা পান, ভোজন, আলাপ, আলস্য বা উচ্ছৃঙ্খলতায় ব্যয় না করে ব্যক্তিগত ও সামাজিক প্রয়োজন নিরূপণ করে তা পূর্ণ করণে ব্যয় করায় রাষ্ট্রীয় উন্নতি ঘটে। রাস্তা, পুল মেরামত ও জলাশয় পরিষ্কার স্বেচ্ছায় ও আনন্দে অন্যের কাজে ভার নিয়ে অন্যকে আরাম ও বিশ্রাম দান ও কর্মভাব মুক্তকরণ। অর্থহীন ও ক্ষতিকর খেলাধুলা বর্জনীয়, ক্ষতিকর নয়। তদ্রূপ আমোদ প্রমোদ নিষিদ্ধ নয়। যেখানে টাকার খেলা চলে সেখানে উদ্দাম, মাত্রাধিক্য ও অসৎ আনন্দ উপভোগের ব্যবস্থার জন্য অনর্থক অপ্রয়োজনীয় পেশার সৃষ্টি হয়। মানুষের মনে লোভ সৃষ্টি করে অভাব। অন্যের শ্রমের ফল ভোগের সুবিধা থাকলে মানুষ কাজে অমনোযোগী হয়। তদ্রূপ নিজের লাভের আশা না থাকলে মানুষ কাজে উৎসাহ বোধ করে না। শ্রমিকের শ্রম মানব সভ্যতার জনক। উৎপাদনের আদি উৎস হচ্ছে ভূমি এবং শ্রম। উৎপাদনের ক্ষেত্রে উদ্বৃত্তের সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে পরের শ্রমের উপর নির্ভরশীল একটি সুবিধাভোগী শ্রেণী গড়ে ওঠে। স্লেভ ট্রেড ইভলিউশনে জন্ম নিয়েছে ধনিকের নতুন শোষণ। তারা কেনাবেচা করে, শ্রম চুরি করে মেহনত। যদি একজনকে মাছ খেতে দাও তাকে একদিনের জন্যই খাওয়ালে, আর যদি তাকে মাছ ধরার সম্বন্ধে শিক্ষা দাও তবে অনেক দিনের জন্য তার খাওয়ার ব্যবস্থা করে দিলে। ছিপ দিয়ে মাছ ধরাকে অঙ্কশাস্ত্রের সঙ্গে তুলনা করা যেতে পারে। অঙ্কশাস্ত্র যেমন সম্পূর্ণ করা যায় না, মাছ ধরাও ঠিক তেমনি। যন্ত্রকে অত্যন্ত সরল ও সহজ করে কাজকে সকলের আয়ত্ত করা, অন্যকে সকলের পক্ষে সুলভ করাই আদর্শ। শ্রমিকদের উপর ওই পরিমাণ কাজের দায়িত্ব চাপাবে যা তারা সুচারুরূপে সম্পূর্ণ করতে পারে, এবং তাদের শক্তি অনুসারে কাজ করতে দিবে, যাতে তাদের ঐরূপ কাজ করতে না হয় যা তাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। কৃষক কুল থেকে সবচেয়ে সাহসী পুরুষ নির্ভীক সৈনিক এবং দুরভিসন্ধিমূলক নাগরিক শ্রেণী জন্মলাভ করে। যখন কৃষির সূচনা হয় তখন অন্যান্য কলাবিদ্যা তাকে অনুসরণ করে। তাই কৃষকরাই হচ্ছে মানব সভ্যতার আদি উদ্ভাবক। সৃষ্টির আদি মানুষ ছিলেন প্রথম কৃষক, এবং সকল ঐতিহাসিক সভ্যতা নির্ভর করে ভূমি থাকা ও তার ব্যবহারের উপর। যদি তোমাদের শহরগুলিকে পুড়ে ফেলে খামারগুলিকে রক্ষা করো, তাহলে শহরগুলি আবার মন্ত্রবৎ খাড়া হয়ে উঠবে। কিন্তু যদি তোমাদের খামারগুলি ধ্বংস করো, তাহলে দেশের সব শহরের রাস্তার উপরে ঘাস গজাবে। গ্রাম হচ্ছে মুরগির ছানা, যাদের শহর তৃপ্তির সাথে ভক্ষণ করে। গ্রামের মানুষেরা উৎপন্ন করে, শহরের মানুষেরা ভোগ করে। আমরা শক্তি ও দ্রুততার দিক দিয়ে পশু অপেক্ষা নিকৃষ্ট, কিন্তু আমাদের অভিজ্ঞতা, স্মৃতি এবং জ্ঞান ও দক্ষতা আছে, যা দ্বারা আমরা তাদের দ্বারা উৎপাদন সংগ্রহ করতে পারি। আজ যে একটা বৃক্ষ রোপণ করলে এর ফুল, ফল, ছায়া, শোভা, কাঠ, বীজ ইত্যাদির কথা বিবেচনা করলে এর মধ্যে একটা অনন্তের ছোঁয়া পাওয়া যায়। চাষ করা প্রার্থনার সামিল, গাছ রোপণ ধর্মোপদেশ দেওয়ার সামিল এবং শস্য সংগ্রহ সাধন সিদ্ধির সামিল। যুদ্ধের ঘোড়া চাষের কাজে লাগাও। প্রযুক্তির কলাকৌশল রাষ্ট্রীয়, সাংস্কৃতিক, সামাজিক, আর্থিক, পেশাগত এমনকি ধর্মীয় জীবনের চাহিদা থেকে চাহিদা নিবৃত্তির উপাদান নির্ধারণ করে। পৃথিবীর ইতিহাস হল মানুষের দৈনন্দিন খাদ্য অন্বেষণের তালিকা বিশেষ। ভিক্ষার দ্বারা জাতির সম্মানে সবচেয়ে বড় আঘাত হানা হয়। তাই সর্বপ্রথম দেশকে খাদ্য সংকটের রাহুগ্রাস হতে উদ্ধার করতে হবে। পরিবর্তনশীল জগতে ও গতিশীল জাতির মধ্যে অনবরত নতুন নতুন ভাবধারা ও কর্মধারার উদয় হয়।
পুরাতনকে অন্ধভাবে আঁকড়ে ধরে কোনো জাতি বেশি দিন টিকতে পারে না। দেশের কৃষকদের এ কথাটি মর্মে মর্মে উপলব্ধি করা উচিত। বৈজ্ঞানিকগণ যে কোনো উন্নত জাতের ফসল বা পদ্ধতি আবিষ্কার করুক না, যে পর্যন্ত কৃষকেরা এসব গ্রহণ করে বাস্তবায়িত না করবে সে পর্যন্ত এসবের তেমন কোনো মূল্য নেই। যে পর্যন্ত আমাদের কৃষকেরা আধুনিক কৃষি যন্ত্রপাতি না পায়, আধুনিক পন্থায় কৃষিকার্য না শেখে এবং সমবায় ভিত্তিতে এসব আধুনিক যন্ত্রপাতি ক্রয় ও ব্যবহার করে কৃষি কার্য না চালায়, সে পর্যন্ত এসব নতুন পরিকল্পনায় যে অর্থ ব্যয় হবে সে অনুপাতে ফল পাওয়া সম্ভবপর হবে না। দেশের কৃষক ভাইদের সবচেয়ে অসহায় অবস্থা প্রকাশ পায় বাজারে। নিজের হাড়ভাঙা মেহনতের ফসল বিক্রি করতে হয় অপরের হাতের পুতুল সেজে। কৃষি উপকরণ, সার, বীজ, তৈল, কীটনাশক, ঔষধ, সেচ যন্ত্র প্রভৃতি স্বল্পমূল্যে চাষাবাদ পদ্ধতি, প্রযুক্তি ও কৌশল সহ সরবরাহ সুনিশ্চিত করতে হবে। ফসলের ন্যূনতম ন্যায্য মূল্য নির্ধারণ ও তার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। চাষিদের সঙ্গে একত্রে চাষ করা, ব্যাংক করা, ওদের স্বাস্থ্যকর বাসস্থান স্থাপন করা, ঋণ মোচন করা, ছেলেদের শিক্ষার ব্যবস্থা করা, বৃদ্ধ বয়সে সংস্থান করে দেওয়া, রাস্তা করা, বাঁধ বেঁধে দেওয়া, জল কষ্ট দূর করা, পরস্পরকে পরস্পরের সহায়তার আবদ্ধ করা, এমন কত কাজ আছে যার সীমা নেই। সমবায় আন্দোলনের মূল রূপ হচ্ছে যৌথ সম্পদ ও যৌথ কাজের ক্ষেত্র গড়ে তোলা। ভিন্ন ভিন্ন ব্যক্তি, সংস্থা ও সমিতির মধ্যে চুক্তির মাধ্যমে যৌথ স্বার্থ ও ব্যক্তি স্বার্থের মধ্যে সমন্বয় ঘটানো যায়। ফসল ব্যাংক কর্মসূচির পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়নের স্বতন্ত্র ব্যবস্থা থাকলে কর্মকাণ্ড পরিচালনা সহজতর হবে। চাষ, সার, সেচ, বীজ সংগ্রহ, বীজ বপন, ক্ষেত পরিচর্যা থেকে শুরু করে সব দায়িত্ব সকলের মধ্যে পর্যায়ক্রমে পরিসঞ্চালন করতে হবে। বীজ, সার, সেচ, কীটনাশক, মূলধন সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারে বিভিন্ন সমস্যা ও তার সমাধান প্রয়োজন। ফসল মৌসুমে দাম কমে যায়, তাই ফসল গুদামজাত করে সারা বছর সরবরাহে ফসলের ন্যায্য দাম প্রাপ্তি এবং গুদাম ভাড়া খরচ বহনের সাথে সাথে যোগান ও চাহিদার সমন্বয় সম্ভব। সমবায় ভিত্তিক উৎপাদন ও বিপণনে আনুপাতিক হারে সকলের আয় ব্যয় নির্ধারিত হয়। স্থানীয়ভাবে টাকার ব্যবহার কমাতে সমবায় চেকের মাধ্যমে জমা খরচ আদান প্রদান নিশ্চিত করতে পারে। সমবায়ের কার্যকরী দক্ষতা ও কর্মতৎপরতার গুরুত্ব অসীম। সমবায় সদস্যদের প্রাথমিক নজরদারির কাজ করে। সমবায় ঠিক করে কে ঋণ পাবার উপযুক্ত, ফলে ঋণের নৈতিক দায়িত্ব সমবায়ের। তাই কোনো সদস্য বিপদে পড়লে সমবায়ী সাহায্যের হাত বাড়ায়। ঋণের অনুমোদন, ব্যবহার ও পরিশোধের ব্যাপারে সমষ্টিগত দায়িত্ব থাকে সমবায়ের। সমবায়ের সদস্যদের মতৈক্য ও আর্থ সামাজিক অবস্থা এক হওয়া বাঞ্ছনীয়। একজন আগ্রহী সদস্য, দুজন আগ্রহী সদস্য এনে বহুস্তর ভিত্তিক পদ্ধতিতে সমবায় গঠন সহজ। গ্রামীণ উৎপাদকগণ তাদের কৃষিজ অকৃষিজ পণ্যের সঠিক মূল্য পাচ্ছে না, অন্যদিকে প্রয়োজনীয় পণ্য ক্রয়ের সময় তাদেরকে অনেক বেশি মূল্য দিতে হয়। বাণিজ্যিক দৃষ্টিকোণ হতে শস্য উৎপাদন একটি অলাভজনক ব্যবসা। ধান, পাটের মতো অনেক প্রধান শস্যের উৎপাদন খরচ পণ্যের বিক্রয় মূল্য অপেক্ষা অনেক বেশি। বেশি বিনিয়োগের কারণে কৃষকেরা প্রায়ই ওই সকল ফসল উৎপাদন করতে চায় না। উদ্বৃত্ত উৎপাদন অবিকৃত থাকায় কৃষকের জন্য বিষাদময় হয়ে উঠেছে। শস্যের ক্ষতি তাদের নিকট বিপর্যয়, কারণ শস্যক্ষেত্রে বিনিয়োগের জন্য যে ঋণ চাষি গ্রহণ করেছিল তাকে সে অর্থ ফেরত দিতে হয় এবং পরবর্তী চাষ বিনিয়োগে চাষি সামর্থ্য হারায়। সামাজিক সার্বজনীন আয় থেকে সার্বজনীন ব্যয়ের সাথে সাথে সার্বজনীন পুঁজি সঞ্চয়ের ব্যবস্থা করা যেতে পারে।
সার্বজনীন ও বাধ্যতামূলক শিক্ষায় সামাজিকভাবে সমাজ ও ব্যক্তির পক্ষে লাভজনক উৎপাদনে উৎসাহী ও প্রেষিত করে। সমন্বিত বাজার ব্যবস্থায় গ্রাম্য বাজার হতে শহর বা নগর পর্যন্ত নেটওয়ার্ক থাকে, যা কৃষিজাত দ্রব্যের উৎপাদক পর্যায় হতে খুচরা বিক্রয় মূল্যের মধ্যকার বিশাল পার্থক্য কমিয়ে আনতে পারে এবং উৎপাদনকারী ও ভোক্তা পর্যায়ে ভর্তুকির সুষম বন্টন করতে পারে। বাজারজাতকরণ কৌশলে গ্রাম হতে জেলা, শহর ও নগর পর্যন্ত নেটওয়ার্ক গড়ে তোলে, যা কৃষিজ ও অকৃষিজ উভয় প্রকার পণ্যের জন্য পরিবহন ও সংরক্ষণ সুবিধা প্রদান করতে পারে। জেলা, শহর ও নগরে নিজস্ব কিছু ব্যবস্থা থাকতে পারে, যেখানে উৎপাদনকারীরা সরাসরি ক্রেতাদের নিকট পণ্য দেখাতে ও বিক্রয় করতে পারে। এই ব্যবস্থা মধ্যস্বত্ব ভোগীদের মূল্য কারসাজির ব্যবস্থাকে ভেঙে ফেলে উৎপাদনকারীদের লভ্যাংশ বৃদ্ধি করতে সক্ষম হবে। একটা রাষ্ট্র কখনো উন্নত হতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে রাষ্ট্র বেকার সমস্যার সমাধান করতে পারে। কর্মের সংস্থান দ্বারা নাগরিকদের জীবিকা নির্বাহের উপায় করে দেওয়া রাষ্ট্রের কর্তব্য। মাসিক কর্মসংস্থান নিশ্চয়তা স্কিম এর আওতায় কর্ম বিনিয়োগ কেন্দ্রের মাধ্যমে পরিবারের মাথার প্রতি কাজ দেওয়া উচিত। যত বেশি শ্রম দিবস ও কর্মসুযোগ সৃষ্টি হবে তত বেশি গোটা অর্থনৈতিক উন্নয়ন ঘটবে কাজের বিনিময়ে খাদ্যের মাধ্যমে। যখনই কোনো দেশে পরজমি এবং বেকার গরিব লোক এই দুটির সন্নিবেশ দেখা যায়, তখনই এ কথা স্পষ্ট হয়ে যায় যে সেখানে সম্পত্তি আইনসমূহ মানুষের স্বাভাবিক অধিকারকে লঙ্ঘন করে গেছে। ক্রমবর্ধমান ভূমিহীনতার কারণ হল জনসংখ্যা বৃদ্ধি, কৃষির প্রতিকূলে বাণিজ্যের শর্ত, অশিল্পায়ন, শহর কর্তৃক গ্রাম শোষণ, মহাজনী ও নানাবিধ শোষণ, বেকারত্ব ইত্যাদি। বর্তমানে আমরা নিজেদের এবং অন্যদের জন্য কিছু সুবিধা অর্জন করি চাহিদা সৃষ্টি করে, জনজীবনে দুর্ভোগ, স্থবিরতা ও মারাত্মক ত্রুটির সম্ভাবনা তৈরি করে। কর্মচারী, শিক্ষক, পেশাজীবীগণ কেউ এর বাইরে নয়, ফলে নিগৃহীতরা অন্যের কাছ থেকে সেরূপ নিগৃহীত হয়। তদ্রূপ অবস্থা বুঝে নিজেরাও অন্যদেরকে নিগৃহ করে। আমরা স্মরণের প্রয়োজনীয়তা অনুভব করি না যে অন্যত্র বাড়তি সুবিধা দিয়ে সমপরিমাণ অতিরিক্ত আয় সৃষ্টি হয়। আমরা একটি সংস্থার ক্ষতি নিয়ে ভাবি না, কিন্তু বোনাস পেতে চাই, বেতন বাড়াতে চাই। কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানগুলি তাদের খরচের অর্ধেকও আয় করছে না, কিন্তু আমাদের বেতন বৃদ্ধির দাবি মানতে হবে। এভাবে অর্থনীতিকে দেউলিয়া করে দেশকে স্বনির্ভর করার কথা হাস্যকর। যদি উৎপাদন বৃদ্ধি পায় ও উদ্বৃত্ত তৈরি হয়, তাহলে আমাদের বেতন বৃদ্ধি পাবে। এরূপ নীতিতে সকল পর্যায়ের আনুগত্য থাকলে স্বনির্ভরতা অর্জন হবে। সর্বহারা গ্রামীণ জনগোষ্ঠী দুবেলা ঠিকমতো খাবার পায় না। ক্ষুধার্ত জনগণকে যতই রাজনৈতিক স্বাধীনতা দেয়া হোক না কেন, তারা পরিতৃপ্ত হবে না। রাজনীতিবিদের কর্তব্য যাবতীয় অসন্তোষকে সঠিকভাবে প্রভাবিত করে জনগণকে দিয়ে সর্বাধিক অর্থনৈতিক কর্মকাণ্ড করিয়ে নেয়া। যেখানে মৌলিক চাহিদা পূরণ সম্ভব, সেখানে অসন্তোষ দানা বাঁধতে পারে না। মানুষকে রক্ষা করার অর্থপূর্ণ পথ হল এদের ন্যূনতম খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষার ব্যবস্থা করা। একজন সাধারণ নাগরিকের প্রাপ্য মৌলিক অধিকারের অংশ দূর দূরান্তে হলেও তাকে নিশ্চিতভাবে পৌঁছাতে হবে শাসক প্রধানকে, কেননা এজন্য তিনি বিনিময় গ্রহণ করেন, অন্যথা শাসক অপসারিত হবে। মন্ত্রী যুদ্ধ বিগ্রহ এড়িয়ে অন্য রাজ্য থেকে অর্থ সম্পদ সংগ্রহ করেন। রাজ্য রাখতে গেলে রাজ্য বাড়াতে হবে। ও যে মানুষের দেহের মতো বৃদ্ধি যেমনি বন্ধন হয়, ক্ষয়ও তেমনি শুরু হতে থাকে। মধু সংগ্রহের ন্যায়
রাষ্ট্র নানা উৎস থেকে রাজস্ব আদায় করবে। জনপদবাসীদের শারীরিক, মানসিক, আর্থিক যে কোনো প্রকার অনিষ্ট হয় এরূপ দ্রব্য আমদানি বন্ধ করতে হবে। প্রজাবর্গের অনুভূতি, অভিপ্রায় ও মনতুষ্টি অনুসারে নীতিমালা প্রণয়ন ও প্রবর্তন করেন। জাতীয় শ্রীবৃদ্ধির মূল ব্যবসায়ীর পরিশ্রম ও বুদ্ধি কৌশল। দরিদ্রের নিয়ে ভাবে অনেকে, কিন্তু তাদের জন্য অল্প সংখ্যক লোকই কিছু করে। দায়িত্বশীলতার পথ থাকে সামনেই, কিন্তু লোকে তাকে খুঁজে বেড়ায় দূর দূরান্তে। শুধু ইচ্ছা চরিতার্থ করার জন্যেই দায়িত্বশীলতার প্রয়োজন নেই, বরং ক্ষমতা ব্যবহারের জন্যেও তা প্রয়োজন। বিত্তশালীদের বহন করতে হয় বিত্তহীনদের দায়, আর জ্ঞানীদেরকে করতে হয় নির্বোধদের দায় বহন। কেউই তার ইচ্ছার বিরুদ্ধে দায়বদ্ধ হয় না। নতুন কিছু করার সামর্থ্য যাদের নেই তারাই হয়ে থাকে পুনর্জীবনবাদী। সমগ্র বিশ্ব চরাচর পরস্পর সম্পর্ক যুক্ত একটি ব্যবস্থা, যেখানে উৎপাদন ব্যবস্থা সীমাবদ্ধ ব্যক্তিগত সম্পত্তির মোহ, সেখানে শোষণ, উৎপীড়ন এবং তজ্জনিত অধিকাংশের দুঃখ ও ক্লিষ্টতা ভোগ খুবই স্বাভাবিক ব্যাপার। যখন একই স্তরের মানুষ সম অংশ না পায়, তখনই ঝগড়া শুরু হয়ে যায় আর অভিযোগ ওঠে। স্বাচ্ছন্দ্যতার প্রয়োজনে সমবায়ী জীবন ও সংসবদ্ধতা শিথিল হয়। উন্নততর উৎপাদন প্রণালীতে জীবনযাত্রা অনেক স্বাচ্ছন্দ্যপূর্ণ। একজন কখনো তার সকল রকম অভাব মিটানোর জন্য নানা প্রকারের উৎপাদন করতে পারে না, অপরের উৎপাদনের উপর নির্ভর করতে হয়। সমবায়ের সাহায্যে ব্যক্তির উৎপাদন শক্তির সাথে সাথে সমষ্টিগত শক্তিও বৃদ্ধি পায়। সমবেত শক্তির শ্রমে উৎপাদন অধিক হওয়ার কারণ, একসাথে কাজ করলে উৎপাদনের উপকরণাদি অপেক্ষাকৃত কম লাগে, সময় কম লাগে, ফলে অল্প সময়ে অধিক দ্রব্য উৎপন্ন হতে পারে। সমবায় সমাজ শক্তিকে বিকশিত করে। যতক্ষণ না কেউ শ্রমিকদের একত্রিত করে, ততক্ষণ তারা সমবেতভাবে খাটবার সুযোগ পায় না। একই সাথে উৎপাদনের যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণাদি কেন্দ্রীভূত হওয়া প্রয়োজন। উৎপাদন বিশেষভাবে নির্ভর করে শ্রমিকদের কর্মদক্ষতার উপর। উৎপাদন শক্তি বৃদ্ধিতে শ্রমিকের দক্ষতার সাথে উপযুক্ত হাতিয়ারও থাকা চাই। জাত এবং গিল্ডের উপর সমাজের খুব কড়া নিয়ন্ত্রণ ছিল বলেই সাধারণের ভিতর শ্রম বিভাগের একটা নির্দিষ্ট সীমা ছিল। হস্তশিল্প এবং উৎপাদনের সময় শ্রমিক হাতিয়ারের সাহায্যে কাজ করে, কিন্তু কারখানায় মেশিন শ্রমিককে কাজ করায়। পুঁজিবাদী উৎপাদন প্রণালীতে মস্তিষ্কের ব্যবহার বা প্রবর্তনা শক্তির প্রয়োগ একচেটিয়া পুঁজিপতির। শ্রমিকের অধিকার কর্মে ব্যক্তিগত উৎপাদনের চাইতে সমষ্টিগত ভাবে উৎপাদন শক্তির বৃদ্ধি পায়। প্রাকৃতিক কতিপয় উপাদানেও উৎপাদন শক্তির তারতম্য হয়, যেমন জীবন ধারণের উপযোগী দ্রব্যাদি, ফসল, ফল, মূল, মৎস্য, খনিজ, জঙ্গল, জলাশয় ইত্যাদি। একমাত্র সমবায়ের মাধ্যমে অবস্থার পরিবর্তন ও উন্নতি সাধন সম্ভব। একমাত্র সংগঠন দিতে পারে কর্মবোধের মাধ্যমে যৌথবোধ ও সামাজিক ভিত্তি। সংগঠন একটি সামাজিক অবকাঠামো। বিচ্ছিন্ন সাধারণ মানুষগুলি সংগঠিত হলে তাদের ক্ষমতায়নের ভিত তৈরি হয়। উন্নয়ন বার্তা ও সামাজিক সেবা পৌঁছে দেওয়া সহজ হয়। ফলে প্রাকৃতিক দুর্যোগ, জরুরি পরিস্থিতি সময়ে এবং পরবর্তীতে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনাও অনেক সহজ হয়ে যায়। সংগঠনের মাধ্যমে সামাজিক অবকাঠামো নির্মাণ করে আর্থ সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক
অভিগম্যতা সৃষ্টি করা যায়। বিচ্ছিন্নতা বোধের অবসান ঘটিয়ে সামাজিক কার্যক্রম এবং সিদ্ধান্তে অংশগ্রহণ নিশ্চিত করা যায়। ফলে জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে সৃজনশীলতা, আত্মশক্তি, ক্ষমতা, সচেতনতা ও দায়িত্ববোধের উন্মেষ ঘটে। জনসংখ্যা বৃদ্ধি শুধু পারিবারিক সমস্যা নয়, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক একটি শীর্ষস্থানীয় সমস্যা। প্রকৃতির সংগ্রামে প্রকট রূপ হচ্ছে দুর্ভিক্ষ, মৃত্যু ইত্যাদি। এগুলিকে জয় করে বেঁচে থাকার মধ্যে দিয়েই প্রাণীর উন্নয়ন ঘটেছে, তারা উচ্চতর হয়েছে। বেঁচে থাকার জন্য লাঙল নিয়ে মাটির সাথে মানুষের যে সংগ্রাম, এই বৃহৎ সংগ্রাম। মরিবার পর স্বর্গের অনন্ত সুখের আশায় মানুষ পৃথিবীর নিত্য নরক যন্ত্রণা ভুগতে পারে না। চারদিকে ক্ষুধার্তের হাহাকার, পীড়িতের চিৎকার, দরিদ্রের ক্রন্দন ও উৎপীড়িতের আর্তনাদ। মানুষের সমস্ত প্রয়োজনকে দুরূহ করে দিয়া আল্লাহ মানুষের গৌরব বাড়িয়েছেন। পশুর জন্য মাঠ ভরা তৃণ পড়ে আছে, মানুষের অল্পের জন্য প্রাণপণ করে মরতে হয়। মানুষ গুলিকে 1000 থেকে 2000 এই রকম দলে বিভক্ত করে আলাদা আলাদা ছোট ছোট গ্রামে বসিয়ে কাজে নিযুক্ত করতে হবে। গৃহপালিত পশু পাখি, মাছ, শাক সবজি ও ফলের চাষ নতুন বসতির জীবন ধারণে সাহায্যকারী। পতিত জমি, খাল, ডোবা, কবরস্থান, রাস্তাঘাট, জনসাধারণের অব্যবহৃত মাঠ, ঈদগাহ, গোচারণ ভূমি, এদের বাস্তবসম্মত ব্যবহার প্রয়োজন। ভূমি সংস্কার ও কর্মসংস্থান গ্রাম পঞ্চায়েতের এক রাজনৈতিক সমন্বয়। নির্দিষ্ট অঞ্চলের স্বয়ং সম্পূর্ণ সমবায় কৃষিমূলক গ্রাম সচ্ছল স্বনির্ভর দারিদ্র্য দূরীকরণের প্রথম ও প্রধান পদক্ষেপ। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সমবায়ে সারতা সম্পাদনে পুষ্টি সাধন ঘটে। সমবায় আন্দোলনে কৃষি ও কৃষকদের উন্নতির একটি প্রধান ও সহজ পথ। একমাত্র সমবায় প্রণালীর দ্বারা গ্রামে আপন সর্বাঙ্গীন শক্তিকে নিমজ্জন দশা থেকে উদ্ধার করতে পারবে। আক্ষেপের বিষয়, আজ পর্যন্ত সমবায় প্রণালীর কেবল টাকা ধার দেওয়ার মধ্যে ম্লান হয়ে আছে। মহাজনী গ্রাম্যতাকে কিঞ্চিৎ শোধিত আকারে বহন করছে। সম্মিলিত চেষ্টায় জীবিকা উৎপাদন ও ভোগের কাজে সে লাগল না। ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি হিসাবে আমাদের কাজ করার প্রয়োজনীয়তা বর্তমানে সবচাইতে বেশি। আজ আমাদের প্রয়োজন গঠনমূলক মনোভাবের। সমবায়ে একাধিক জনে সমবেত মূলধন সংগ্রহ পূর্বক পণ্য ক্রয় করে দেশান্তরে বিক্রয়ে মুনাফা অবধারিত। কলের দ্বারা কেবল জিনিসপত্রের উপচয় করতে গিয়ে মানুষের অপচয় করে বসলে সমাজের অধিক দিন তা সইবে না। আমরা বিশ্বাস করি যে কৃষকের মঙ্গলের জন্য ভালো ফসল যেমন দরকার, তেমন ভালো দামও একান্ত প্রয়োজন। দুনিয়ায় স্থায়ী শান্তি কায়েম করতে হলে উৎপাদন ও সুষ্ঠু বণ্টনের স্থায়ী বন্দোবস্ত করতে হবে। প্রকৃত পক্ষে খাদ্যের চিন্তাই বর্তমানে চিন্তার খাদ্য।